চুপ সাইলেন্ট। আমরা বিরোধী আন্দোলনে যারা আইসিউতে আছে তাদের দেখার জন্য আমরা এসেছি। হসপিটালে প্রায় 30 জন আইসিউতে আছে, 3-4 জন। আসুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ বাবু আছেন। তো আমরা গতকালও ঢাকা মেডিকেল কলেজে গেছি, বাহাদুর ইনস্টিটিউটে গেছি। আমরা আপনাদের মাধ্যমে কথা জানাতে চাই, যারা আহত তাদের বা বাংলাদেশ সরকার আবার যদি বিভিন্ন করা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা আছি। আর আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও মানবিক সেবার সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই এবং ইতিমধ্যে আহতদের মাঝে 5 কোটি টাকা বিতরণ করেছেন এবং আরও 5 কোটি টাকা পাইপলাইনে আছে। আজকেও এখানে যারা আছে 30 জনের মতো আমরা তাদেরকে আর্থিক সহায়তা আমরা আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা আমরা আহতদের মধ্যে দেব এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ফাউন্ডেশন প্রক্রিয়া শুরু করেছে। ওখানে আমাদের টাকা থাকবে, তারা আহত, তারা নিহত, তারা শহীদ হয়েছেন, তাদের পারিবারিক সহায়তা, তাদের লেখাপড়া এই ফাউন্ডেশনের মাধ্যমে হবে এবং আমরা এটা সরকারি লেভেলেও দিতে পারি, সরকারি লেভেলেও আমরা রাখতে পারি। তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম আন্দোলনে আহত, তো এই ব্যাপারে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং অন্যান্য এনজিওদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি টাকা কালকে দেখলাম নেই, তো আমাকে ডাইরেক্টর বললেন যে এটা রিপ্লেসমেন্ট প্লাস্টিক সার্জারি আমরা এবং শেখ আহমদুল্লাহ প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ গভর্নমেন্ট তো এই সমস্ত আহতদের সেবার পূর্ণভার হাতে নিয়েছে। সরকারি লেভেলেও যদি কাউকে পাঠাতে হয় সেটার জন্য আসুল্লাহ ফাউন্ডেশন তৈরি আছে, যতজনকে বিদেশে পাঠাতে হয় উন্নত চিকিৎসা। এবার আপনাদের কোনো আচ্ছা, বিগত সরকারের সময় বিভিন্ন আলেমের নামে অনেক মামলা হয়েছিল, এই মামলা মিথ্যা মামলা হয়েছিল এবং এই মামলাগুলো নিয়ে আপনি দায়িত্ব নেওয়ার পর আপনি কোনো উদ্যোগ নেন? সেই সাথে আরেকটা প্রশ্ন যোগ করি, এই যে মানে একই সাথে সংযুক্ত প্রশ্ন। মামলা হয়েছে এগুলো আমার মিনিস্ট্রি তো রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা অলরেডি রিপ্রেজেন্টেশন দিয়েছেন। এটাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে এই যে বিভিন্ন মাদ্রাসা মন্দির বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, অনেকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা বিভিন্নভাবে এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো দেখছি। অভিযোগ শুনেছি মসজিদ মাদ্রাসা আসলে দখল করতে চাই। সত্যতা বলে মনে করছেন? সেনাবাহিনী প্রধান বলেছেন জেলার সেই জায়গায় এরকম আক্রমণ হয়েছে। তো আমরা যারা এই উপাসনালয়ে হামলা করে বা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের করে যারা আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি এবং দিস ক্রিমিনাল উইল বি পানিশড বাই এক্সিস্টিং ল। এবং আরও একটা কথা হচ্ছে যে যতটুকু বলা হচ্ছে, এইটা বিবিসি একটা রিপোর্ট করেছে যে একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করছে। তো আমরা একটা প্রভাকাণ্ডা চালাচ্ছি। তো আমরা অত্যন্ত সচেতন। এখানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা আমরা একই আইনের অধীনে চালিত হয়। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধর সেই অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই এবং বাংলাদেশ আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সংস্থার দেশ। আমরা
আমরা এটা সাস্টেইন করতে চাই, আমরা এটা কন্টেইন করতে চাই, এবং আমরা কোনোদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এই প্রয়াসকে আমরা সুবিধা এবং আমার মন্ত্রণালয় আমাদের সাথে আছে। আমি আজকেও সার্কিট হাউসে হিন্দু বাইকের সাথে আর আমি নিজে এবং আমার প্রধান উদ্যোক্তা ডাক্তার মন্ত্রী গেছি, ওনাদের সাথে বসেছি, তাদের সাথে আমরা তাদেরকে ইস্যুর করেছি যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না, নাগরিক অধিকার এবং বাকিগুলো যেগুলো হচ্ছে একটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে দিনকে তাল করা, গুজব সৃষ্টি করে আমাদের দেশকে অস্থিতিশীল করা একটা পায়তারা চলছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। শেষ কথা হচ্ছে আমরা আমাদের হিন্দু খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং আমরা থাকবো এবং হারমোনি কমিউনাল হারমোনিটা আমরা ভালো। আমার প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক সাধারণ মন্ত্রী এবং জামিয়াতুল ফালাহ মসজিদে বেশ জরাজীর্ণ এটা সরকারি কোনো উদ্যোগ নেই। নিশ্চয় আমাদের প্রজেক্ট আছে। আমি আজ কালকে ভিজিট করবো আন্তর্জাতিক একটা আয়টা আমি আর জমিতুল্লাহ মসজিদ থেকে বিউটিফিকেশন এবং ইনোভেশনের জন্য আমাদের প্রকল্প আছে। আমি কালকে মিটিং করেছি, এটা আমরা বিউটিফিকেশন আমি কালকে যাবো, যা করা দরকার। কথা ছিল এই বললাম আলহামদুলিল্লাহ, মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আসলে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে এদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা সবাইরা সব ধরনের মানুষরা খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, বিভিন্ন দেশে যে ধর্মীয় দাঙ্গার কথা আমরা শুনি, আমাদের এই দেশে ওই রকম ধর্মীয় কোনো দাঙ্গা, যেখানে শত শত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে, কোন ঘটনা একবারও ঘটেনি। এবং এই দেশে আলেম সমাজ খুবই সচেতন। প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি। আপনারা দেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছে এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি জানাবো, মাননীয় উপদেষ্টা আছেন, আরও অন্য যারা আছেন, যে সেগুলোকে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা এবং বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে গুজব বা প্রপাগান্ডার প্রচেষ্টা চালানো হয়ে থাকে, এটা আমার মনে হয় যে কোনোভাবে সফল হবে করে দেশের মানুষকে সচেতন আমরা দেখি। আমি শুধু এটুকু বলতে চাই, আসন্না ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন, তাদের জন্য আমরা 3টা লেয়ারে কাজ করছি। আহত যারা হয়েছেন তাদেরকে আমরা এখন নগদ সহায়তা দিচ্ছি, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এরপরে দ্বিতীয় লেয়ারে যেটা আমরা কাজ শুরু করবো, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের, আমরা পাবলিকলি ঘোষণা দিব, সেটা হলো যারা বন্ধুত্ব বরণ করেছেন, দুটা চোখ হারিয়ে ফেলেছেন বা হাত পা হারিয়ে ফেলেছেন, তারা সারা জীবনের জন্য উপার্জন অক্ষম হয়ে গেছে, তাদেরকে কিভাবে সারা জীবনের জন্য ব্যবস্থা করা যায়, সরকারের পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য কাজ করব। আর যারা নিহত হয়েছেন, ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছেন, তাদেরকে ইনশাআল্লাহ তাদের পরিবারের লোকদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা কাজ করব। এবং যারা এখন হতাহত হয়েছে বিভিন্ন জায়গায়, অনেকে জানতে চান যে আমরা কিভাবে সাহায্য পাবো। আমরা তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে আমার ভেরিফাইড ফেসবুক পেজে করা, সেখানে একটা গুগল লিঙ্ক দেওয়া আছে। এই গুগল ফর্মে গিয়ে আপনি যে কেউ, আপনি নিজে অথবা কোনো কারোর মাধ্যমে যদি আপনি সেখানে আপনার তথ্যগুলো আমাদেরকে দেন, যে কোন জায়গায় আপনি আহত হয়েছেন, কোন হসপিটালে ভর্তি আছেন, আপনার ইনজুরিটা কি, নাম কি, ঠিকানা কি, আপনি দিলে 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের লোকজন আপনার সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দেবে। অতএব যারাই মনে করবেন যে আমাদের সহায়তা প্রয়োজন, আমরা আপনাদের পাশে আছি এবং ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে ইনশাআল্লাহ সহায়তা করব। ধন্যবাদ। সাজিদ ভাই, প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি কিছু বিষয় অ্যাড্রেস করছি এবং আমাদের অন্যতম আরেকজন সমন্বয় হাসনাত আব্দুল্লাহ কিছু বিষয় অ্যাড্রেস করবে। তো প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল বীর ভাইদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছে, যে ভাইদের অনেকে শহীদ হয়েছে, অনেকে এখন হাসপাতালের বিভিন্ন বেডে তাদের জীবনের একটি সংকটপূর্ণ একটি অবস্থা কাটাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই ভাইরা যদি রাজপথে নেমে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই বুদ্ধি পেতে না দিতেন, আর কিছু সুযোগ সন্ধানী মানুষের মতো পিছিয়ে থাকতেন, ঘরে বসে থাকতেন,
তাহলে কোনোদিন এই আন্দোলন সফল হতো না। এই জন্য সবচেয়ে বড় ক্রেডিটটি আসলে তাদের, এবং তাদেরকে এই বাংলাদেশ চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগের যে সকল প্রতিষ্ঠান, আমি যদি সকল প্রতিষ্ঠানের নামে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রামের শহরের বিভিন্ন প্রতিষ্ঠান যারা একসাথে আসলে এই চট্টগ্রামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অভেদ্য দুর্গ করে গড়ে তুলেছিল, সে সকল ভাই বোনদেরকে আমরা আমাদের জায়গা থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। কারণ ঢাকার পরেই চট্টগ্রাম এমন একটি গুরুত্বপূর্ণ শহর, যেই জায়গায় যদি এই বাণিজ্যিক রাজধানীটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে না তোলা যেত, তাহলে আসলে আন্দোলন সফল হওয়ার যে পথ, সেই পথটি এত সহজ হতো না। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সকলের প্রতি এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি। এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন। এক হচ্ছে স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে কর্মসংস্থানের এই ব্যবস্থাটুকু করা। এখন সমস্যা যেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে। আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে, যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে, এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। কোনো সিঙ্গেল বৈষম্য নয়, পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য। এখন এই 16 বছরে ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে। তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই, আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে। এখন মাথাগুলো শুরু হয়েছে, ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে। কিন্তু আপনি যদি আজকে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকেই আপনাকে বুঝে দিতে হবে, তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন, যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ। স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন, এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন। আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে, রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে, এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল, আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেওয়া হয়নি, এটিই সত্য। কিন্তু এখন আপনাদের উপর সেগুলো আপনার প্রকাশ করতে হবে, এটি আপনার দায়বদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে হসপিটালগুলোতে যেটি দেখেছি, অধিকাংশ ডক্টর, সকল নয়, কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না, কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন। আবার রোগীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত 16 বছরে সিন্ডিকেট নামধারী মধ্যস্বত্বভোগী কিছু রক্তচোষা মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে, তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন, এগুলো বন্ধ করতে হবে। আপনারা আপনাদের এই টাকা খাওয়ার, মানুষকে জিম্মি করার যে ব্যবসা, সেই ব্যবসা যদি বন্ধ না করেন, তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে। একটা জিনিস মাথায় ঢুকায় রাখবে, যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে হটাতে পারে, আপনাদেরকে এই সিন্ডিকেটকে, মানুষের রক্তচোষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না। আমরা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব। এই জন্য আপনাদের ন্যূনতম যে মানবিকতা, নৈতিকতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, এটি
কিংবা আপনার যদি ধর্মীয় চেতনা থাকে প্রত্যেকটি ধর্ম বলে মানুষের পাশে দাঁড়াতে, সেই জায়গা থেকে আপনারা মানুষের জন্য কাজ করুন। ব্যক্তি স্বার্থ কিংবা সাময়িক যে অর্থের লোভে আপনি এগুলো করছেন, বিশ্বাস করুন আপনার এই অর্থ থাকে না, থাকবেও না। যে কোনো একদিক দিয়ে আপনি অর্থ নিচ্ছেন, আরেক দিক দিয়ে তার চেয়ে অনেক বেশি অর্থ বের হয়ে যায়। সেই জায়গা থেকে বলছি যে আসুন, সকলের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা সৎ না হই, তাহলে রাষ্ট্রের কাছে অনেক কিছু আশা করে কোনো লাভ নেই। আমরা যদি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা যারা রয়েছি, আমাদের জায়গা থেকে কাজ করার রয়েছে, কাজ করতে হবে। তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ। ঠিক আছে, সামনে যে 5ই আগস্ট যখন ফেসিবাদের যে শেখ হাসিনার যখন পতন হলো, তখন আমরা বাজার মনিটরিং এ দেখলাম বাজারের দাম ক্রমশ কমে গিয়েছিল। অর্থাৎ সেখানে যে 16 বছরে গজিয়ে ওঠা যে মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটটি তৈরি হয়েছিল, সেটি 5ই আগস্টের পরে 75-এর পরবর্তী সময়ে যেভাবে দ্রব্যমূল্যের দাম সাথে সাথে কমে যায়, ঠিক একইভাবে 5ই আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল। কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট ও মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন। পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন, আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো। দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত, দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত, আমি 2-3 দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস, বিআরটিএ, ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন। আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন, তাহলে জনগণ আপনাদের 5ই আগস্টের মতো, বঙ্গভবনের মতো, সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো, বিআরটিএ, ওয়াসা, এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন। সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন, ঘুষ খেয়ে কখনোই রাষ্ট্র সংস্কার করা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন। যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায়, তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি ম্যাটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সোপর্দ করুন। আর যারা চাকরি করছেন, আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো, মৃদু তিরস্কার অথবা ওএসডি, এগুলো কোনো শাস্তি নয়। আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, পদচ্যুত করা হবে। প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে, এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে, দুর্নীতির যে আখড়া রয়েছে, সেটিকে ছাত্র নাগরিক সমূলে উৎপাদন করবে। সর্বশেষ আমরা আজকে খবর পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি, ফেনীতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি, যেখানে পার্শ্ববর্তী দেশ
আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো, আপনারা যে আজকে ব্যারিকেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন, অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফ্যাসিবাদের দূষর হিসেবে চিহ্নিত করতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো, এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান। কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে, গোষ্ঠী পর্যায় থেকে, সাংগঠনিকভাবে যারা বন্যাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান। কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে তখনই আমাদের সম্ভব হবে, যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্নটা আমাদের যেতে হবে, অনেক কথা বলতে হবে। লিওন ভাই ট্রাইপড রেখে যান আপনি। খুলে দিচ্ছেন, খুলে দেন, চলেন। নেন এটা নেন, এটা একটু গুছাই দেন, নিচেরটা তুলে দেন। দিয়ে গেছে আমি চাই না, জান না দেখতে যাবে যে কোথায় এটা? হ্যাঁ কোথায় নদী, কোন ওয়ার্ডে? তো জানি না, দেখি না, সবাই তো যাচ্ছে। দৌড়ান
করতে দেয় না আরে এক মিনিট আমার বলছে বাইকটা জায়গা দিবেন আগে যাও দোকান ভাই আগে কোন আছে এটাতে নিতে পারলে আমি দূর থেকে নিতে পারতাম না মানে আমি কাছ থেকে নিতে পারতাম এখন কেবল টেবল বাইরে করতে করতে আমার হেরিয়ে গেছে এটা বেশি বলে গেছে 12 জন ভাই ওইগুলো আমার বাইরে ওদিক থেকে তেমন কেউ আসে না আসি তো 3-4 জন বেশিক্ষণ লাগবে
নিচে বসতে একদম কষ্ট, নিচে বসতে অনেক কষ্ট। কি বলতেছে মেডিকেল কি স্টুডেন্ট পেশা ঢুকছে উনি আগে আসতে নিজেদেরই ঘুরে যেতে হতো না, অন্য গেট আছে ওদিকে, হ্যাঁ নিচের ফ্লোরে নিচে নেমে ওই দিকে ওই ক্যান্টিনের সামনে সিঁড়ি যান। ফ্লোরের নিচে, হ্যাঁ ষোলো ওই যাবে এখানেই থাকি, আপনি যান।